ঘটনা 3 দিনেও সীতাকুণ্ডের আগুন জ্বলছে। 25 মরদেহ হস্তান্তর, জড়িত কাউকে ছাড় নয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের 9 কর্মীর বাড়িতে আহাজারি, নিখোঁজদের হাসপাতালে খুঁজছেন স্বজনরা, চিকিৎসা নিয়ে অভিযোগ। সিলেটে টিলা ধসে একই পরিবারে 4 জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ 2 শতাধিক পরিবারকে সরিয়ে নেয়ার দাবি। বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখনও নেভেনি চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন। 4টি হাইড্রোজেন পারঅক্সাইডের কন্টেইনারকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে, তবে ভেতরে আরও কেমিক্যাল কন্টেইনার আছে কিনা তা নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস বলছে কন্টেইনার ডিপোতে ফায়ার সেফটি সিস্টেম ছিল না, নেই পানি সরবরাহ ব্যবস্থাও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন 4 মন্ত্রী। তারা বলছেন এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এমন ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনায় আর পড়তে না হয়। ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের কন্টেইনার ডিপোতে আগুন লাগার 2 দিন পরও ধোঁয়ার এমন কুণ্ডলী বলে দেয় আগুনের ব্যাপ্তি আর ভয়াবহতা ছিল কতখানি। বেশ কিছু কন্টেইনার থেকে থেমে থেমে বের হয় ধোঁয়া, আর তা নেভাতে অভিজ্ঞ জনবল আর অত্যাধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর পাশাপাশি কাজ করে সেনাবাহিনী এবং নৌবাহিনী। দেখতে পাচ্ছেন যে অনেক ধোঁয়া দেখা যাচ্ছে। এই ধোঁয়াগুলো বেসিক্যালি আমাদের যেই কন্টেনারগুলোতে কাপড় ছিল ওগুলো এখন কন্ট্রোলে আসার পরে যখন ওগুলোতে আমরা পানি দিচ্ছি তখন এই ধোঁয়াগুলো আসছে। আর আপনাদের আপডেটের জন্য আমি বলতে চাচ্ছি যে এখানে নতুন করে আমরা 4টা ডেঞ্জারাস গুডের যে কন্টেনার আছে, বিপজ্জনক যে দ্রব্যসমূহের কন্টেনার, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, ওইটাকে আমরা আলাদা রেখেছি। ফায়ার সার্ভিস জানায় কন্টেইনার ডিপোতে মানা হয়নি গুদামজাতকরণ নীতিমালা। আগুনটা যাতে না ছড়ায় আর চতুর্পাশে না ছড়ায়, অন্যান্য কন্টেইনারে যাতে আগুন না যায় হিটের মাধ্যমে, হিট ট্রান্সফারের মাধ্যমে, সেটা আমরা এনশিওর করতেছি যে পানি দিয়ে ওটা করতেছি। এখন ওদের লোকবল আসলে, ওদের যদি লজিস্টিক আসে, তাহলে আমরা আমাদের প্রত্যেকটা কন্টেইনার আলাদা আলাদা খুলে আগুন নিভাইতে হবে, নইলে আগুন শেষ হবে না। আগুন কিন্তু বেশি অনেক গুলিতে না, প্রায় 8-10টার মধ্যে আছে, আর গুলিতে মোটামুটি সেফ আছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের 5 জন সদস্য। এটা যেহেতু কোনো শিল্প কারখানা না, এটা একটা কন্টেইনার ডিপো, এটার জন্য যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলো এখানে বাস্তবায়িত করা হয়েছিল কিনা, আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা এই ব্যাপারে কথা বলবো। এবং আপনি যে কথা বলেছেন সঠিক কথা বলেছেন যে তদন্তের পর অনেক সময় একটু ঢিলেমি থাকে। আমরা আশা করি যে এখান থেকে আমরা শিক্ষা নিব এবং আগামী দিনগুলোতে যাতে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ফায়ার সেফটি বাস্তবায়ন করতে পারি সে ব্যাপারে কাজ করব। আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করি, সেটা আমাদের অনেক প্রশ্নবিদ্ধ করেছে। কাজেই আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স, তদন্ত রিপোর্টে যেটা বেরিয়ে আসবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। কারণ প্রশ্ন আপনারা করছেন, আমারও প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না। সবকিছু প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত আছি। যেহেতু তদন্ত কমিটি করছে, আমি এখন কোনো কথা বলতে গেলে সেটা তদন্তের ব্যাহত হতে পারে। ডিপোতে কি পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে তার কোনো সঠিক তথ্য নেই কন্টেইনার ডিপোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের কাছে। যারা প্রকৃত অর্থে জানেন যে কোন জায়গায় কি আছে, তারা এখানে নাই। কেন নাই? অসুস্থ হয়ে গেছে, কেউ উন্নেট হয়ে হসপিটালে আছেন। তাদের কাছ থেকে আমি নিজেও ক্লিয়ার হইতে পারি নাই। আমাদের ধারণা যে আরও থাকতে পারে, যদি না থাকে ভালো কথা, থাকতে পারে এই কথা মাথায় রেখে আমরা অপারেশন করতে চাইতেছি যাতে নতুন করে আর কোনো দুর্ঘটনা না ঘটে। ডিপোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সহ সরকারের পক্ষ থেকে নানা ধরনের ক্ষতিপূরণ আর প্রণোদনা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু যে ক্ষত সৃষ্টি হয়েছে তাদের জীবনের, তা তো পূরণ হবার নয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি সীতাকুণ্ডে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুকসিমুল হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুকসিমুল, ডিপোর আগুনের সবশেষ পরিস্থিতি কি সেটি আমাদেরকে জানাবেন, আর সেই সাথে আরও একটি বিষয় আমাদেরকে জানাবেন যে কেমিক্যালের আর কোনো কন্টেইনার পাওয়া গেছে কিনা।
হ্যাঁ জসিন্তা, প্রথম যে বিষয়টিতে জানতে চেয়েছিলেন যে আগুনের সবশেষ কি অবস্থা। এখনও আসলে এখানে আগুন জ্বলছে। সেই পরশু রাত থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে এখানে, সেই আগুন এখনও জ্বলছে। আমরা গতকাল সকাল থেকে এখন পর্যন্ত এখানে রয়েছি এবং আমরা দেখছি যে আগুন আসলে বলা যায় না কোনো অবস্থায় এটি নিয়ন্ত্রণে। একটি গণ্ডির ভিতরে আছে, কিন্তু একের পর এক কন্টেইনার এখানে আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস সেগুলোকে ভাঙার চেষ্টা করছে, কোনোটি ভাঙছেন, আবার কোনোটিকে সরানোর চেষ্টা করছে, আবার যেগুলো ক্ষতিগ্রস্ত একেবারে হয়নি সেগুলোকেও আলাদা করার চেষ্টা করা হচ্ছে। এবং দিনের ভেতরে 4-5 দফায় বেশ কয়েকজন মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, যে সেই সময়টিতে মূল ফটকটি খুলে দেওয়া ছিল, কিন্তু এখন মূল ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ঠিক পাশের আরেকটি পাশের এসছি এবং যেখান থেকে আসলে দেখা যায় যে আসলে কন্টেইনারে এখনও, আমার ঠিক পেছনে এখনও কন্টেইনারে আগুন জ্বলছে। আর মোট এখানে বিপজ্জনক, ফায়ার সার্ভিসের ভাষ্যমতে মোট বিপজ্জনক কন্টেইনার ছিল 27টি, এবং তারা বলছেন যে এই বিপজ্জনক 27টির মধ্যে 12টিকে তারা ধ্বংস করতে পেরেছেন কিংবা বিস্ফোরিত হয়েছে, আর যে 15টি রয়েছে সেই 15টিকে আলাদাভাবে সরানো হয়েছে। আবার এই 27টি যেমন তারা বলছেন, একইভাবে এখানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সালমা খাতুন, তিনি যিনি এখানে দায়িত্ব পালন করেছেন, তার সঙ্গে আমরা দুঃখিত মনিরা খাতুন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন 26টিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ছিল এবং একটি ধারণা করা হচ্ছে এখনও হয়তো এই ডিপোর ভেতরে যেখানে আগুন জ্বলছে তার খুব কাছাকাছি জায়গায় আছে। তাছাড়া অন্যগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে একেবারে স্পষ্ট করে কোনোটি বলা সম্ভব নয় যে এখনও বিস্ফোরিত হওয়ার মতো কোনো কন্টেইনার, আর বিস্ফোরণ হওয়ার মতো আর কোনো কন্টেইনার আছে কিনা, কিংবা আবার নতুন করে খুব বড় ধরনের আগুন জ্বলবে কিনা। কিন্তু সরকারের সব বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জসিন্তা, এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। দর্শক, জানছিলাম সীতাকুণ্ডের আগুনের খবর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দুপুরে চট্টগ্রাম হাসপাতালে দগ্ধদের অবস্থা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এইখানে যে ঘটনা ঘটেছে, আমি আগেই বলছি, তদন্ত হচ্ছে। তদন্ত হওয়ার পরে চিহ্নিত হবে অবশ্যই যারা এই ঘটনার সঙ্গে জড়িত, কিংবা অবহেলার কারণে কিংবা যে কোনো কারণেই তাদের যদি বিন্দুমাত্র অবহেলা এখানে দায় থেকে থাকে, অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি। চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 41 জনের লাশ উদ্ধার হয়েছে। যদিও গতকাল 49 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় প্রশাসন। নিহতদের মধ্যে 25টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 16টি মরদেহ শনাক্ত করাই সম্ভব হয়নি। এসব মরদেহ এমনকি আহতদেরও শনাক্ত করা যাচ্ছে না বলে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। সঠিকভাবে মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। আরিচ আহমেদকে সাথে নিয়ে নজরানা চৌধুরীর রিপোর্ট। বিএম কন্টেইনার ডিপোতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন আব্দুস সোবহান। ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আব্দুস সোবহানের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া যখন চলছিল, তখনই অন্য কেউ মরদেহটি তাদের স্বজনের বলে দাবি করে। এ অবস্থায় মরদেহটি শনাক্ত করার জন্য সোবহানের 6 মাস বয়সী মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার ডিএনএ নমুনা সংগ্রহের জন্য। এখানে একটা হস্তান্তর হয়েছে, এটা আরেকজনও দাবি করতেছে, তো আমরা ডিএনএ টেস্ট দেওয়ার জন্য রেডি হচ্ছে। শুধু শিশু ফাইজাই নয়, এরকম অনেকেই চট্টগ্রাম মেডিকেলের সামনে ভিড় করছেন নিজেদের স্বজনের খোঁজে, জীবিত হোক বা মৃত। শুধুমাত্র মরদেহ নিশ্চিত করে দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার আশায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন। যারা নিহত হয়েছেন তারাই নয়, শুধু আহতদেরও ঠিকভাবে শনাক্ত করা যাচ্ছে না, এমনটাই স্বজনদের দাবি। পাচ্ছি না ভাই, বিভিন্ন জায়গায় বলতেছি, আজকে 2 দিন না খাও, কোথায় কিছু মানে পাইলে তারপর লাশটা নিয়ে মা বাপের দেখাইতাম, তা পারতেছি না। বাইরে খুঁজে পাইতেছি না, জীবিত পাইতেছি না, মৃত পাইতেছি না, সব জায়গা খুঁজছি, এখানে পাইতেছি না। কালকে সারা রাত এখানে ছিলাম, সব মেডিকেল খুঁজে আসছি, এখানে লাশ দেখছি, কিন্তু কিছু লাশ আছে এখনো
চেনা যাচ্ছে না। আমার দুলাভাই, ওর বাবা, ওই খোঁজ করতে আসছে। মরদেহ শনাক্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে নমুনা সংগ্রহ ক্যাম্প খুলেছে সিআইডি। নিখোঁজ প্রতিজনের পরিবার থেকে অন্ততপক্ষে 2 জনের রক্ত বা লালার নমুনা নেওয়া হচ্ছে এই ক্যাম্পে। এই নমুনার সাথে মৃতদের ডিএনএ ম্যাচিং করে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। যাদের মৃতদেহ শনাক্ত হয়নি বা আত্মীয় স্বজন এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাদেরকে আমরা অনুরোধ করব এই সিআইডির এই ক্যাম্পে এসে আসার জন্য, এবং এখান থেকে ডিএনএ কালেক্ট করা হবে এবং যে মৃতদেহগুলো এখন পর্যন্ত শনাক্ত হয়নি তাদের ডিএনএর সঙ্গে ম্যাচ করে সেই লাশগুলো শনাক্ত করে হস্তান্তর করার ব্যবস্থা করা হবে। ডিএনএ পরীক্ষা করে মরদেহ শনাক্ত করতে কয়েকদিন সময় লাগবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আরিচ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরিচ, নিখোঁজদের স্বজনেরা তো হাসপাতালে ভিড় করছেন, সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, এই পর্যন্ত যারা নিখোঁজ আছেন এবং যারা নিহত এখনো পর্যন্ত যাদের মরদেহ শনাক্ত হয়নি এমন ব্যক্তিদের খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ আশেপাশে এবং মর্গ এলাকায় এখনও অনেক মানুষ আসলে ভিড় করছেন। তো আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফরেনসিক বিভাগের সদস্যরা এখানে নমুনা সংগ্রহ করেছেন এবং সারাদিনে প্রায় 37 জন নমুনা এখানে জমা দিয়েছেন এবং আগামীকালও একই সময়ে আবার শুরু হবে বলে এমনটি জানিয়েছেন ফরেনসিক বিভাগ। আমাদেরকে যে সিআইডির এসপি যিনি এই দায়িত্বে আছেন সাংবাদিকদের যে বলেছেন যে আগামীকালও যদি পাওয়া যায় তাইলে আগামীকালও অথবা এরপরও আরও করবে, এরকম একটা তথ্য জানিয়েছেন। আপনি যেটা বলেছেন যে এখানে 21 জনের মরদেহ নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে এবং 21 জনের পরিবারদেরকে এখানে আনা হচ্ছে এবং এরপরেও যদি আরও লোকজন থাকে তাহলে তাদেরকেও আনা হবে। আর এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে 41টি লাশ আছে এর মধ্যে 25টি লাশ হস্তান্তর করা হয়েছে। আর যারা আহত আছেন আহতদেরকে এখানে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখানকার যেই চিকিৎসা সেবা গ্রহীতারা যারা বিএম কন্টেনার ডিপো এমন শ্রমিকরা জানিয়েছেন যে তারা আসলে কর্তৃপক্ষ থেকে তেমন একটা সহযোগিতা পাচ্ছেন না, এমন কয়েকজনে আমাদের কাছে অভিযোগ করেছেন। জসিন্তা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম হাসপাতালের খবর। জীবন দিয়ে দায়িত্ব পালনে নজির গড়লেন ফায়ার ফাইটাররা। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে চোখের সামনে সহকর্মীদের মৃত্যু, ক্ষতবিক্ষত শরীর দেখেও বিচলিত হননি এতটুকুও। দুর্ঘটনাস্থলে এক একজন যেন হয়ে ওঠেন অকুতভয় সৈনিক, যারা নানা সীমাবদ্ধতা নিয়েও লড়ে যান প্রাণপণে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন।
চট্টগ্রামে হাসপাতালে বাড়ছে স্বজনদের ভিড়, তাদের কান্নায় ভারী সেখানকার পরিবেশ। এদিকে হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী থাকায় দগ্ধ অনেকে চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে স্বজনদের অভিযোগ। তবে দগ্ধ রোগীদের চিকিৎসায় কোনো গাফিলতি হচ্ছে না বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট। আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন স্বজনরা, কেউ আবার নিখোঁজ প্রিয়জনের খোঁজ নিতে ভিড় করছেন হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এখন এমন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় হতাশার কালো মেঘ ওইসব পরিবারের উপর। আগুন নিভে যাবে, তবে তাদের বুকের আগুন নিভবে কি কখনো? আগুন তাদের সাজানো গোছানো সবকিছু শেষ করে দিয়েছে। একদিকে স্বজনদের খোঁজ নেই, অন্যদিকে দগ্ধ অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। একসাথে এত রোগীর ভিড়ে চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কেউ কেউ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই গরিব দুঃখী রোগীদের জন্য যেন সুন্দরভাবে ওরা সুস্থভাবে চিকিৎসা পায়, সেটা আমরা চাচ্ছি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। আহতদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের তিনি জানান। বাংলাদেশের প্রেক্ষিতে যতটুকু হাইয়েস্ট চিকিৎসা দেওয়া দরকার ততটুকু দেওয়া হবে। সবাইকে সবিনয় অনুরোধ করব যে আপনারা হাসপাতালে ভিড় করবেন না। একটা বার্ন রোগী কিন্তু মারা যায় একটাই কারণ, মেইন বাংলাদেশে ইনফেকশন, আর কোনো না। ইনফেকশন হলে এই বার্ন রোগীকে কেউ বাঁচাতে পারবে না। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এসব ঘটনার বিচার হয় না বলেই বারবার ঘটছে এমন ঘটনা। জাতীয় সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা এসব কথা বলেন। ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য আবু হোসেন বাবলা। সীতাকুণ্ডের ঘটনায় একটা কথা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এটা দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। কেন আমি এটিকে হত্যাকাণ্ড বলছি? আমি বলছি এ কারণেই যে বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান বিএম কন্টেইনার ডিপোতে দাহ্য পদার্থ রাখা হয়, এটি আমাদের জানানো হয়নি। এই ধরনের পণ্য সংরক্ষণের জন্য বিশেষ ধরনের অবকাঠামোর প্রয়োজন, কিন্তু ডিপোতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। একটি জনবহুল এলাকাতে কিভাবে ডিপোর মধ্যে রাসায়নিক দ্রব্য থাকে, সেই প্রশ্ন আজ পুরো দেশবাসীর। আমরা এই ঘটনাকে শুধু দুর্ঘটনা বলে সান্ত্বনা নিব, নাকি এর পিছনে কোনো নাশকতা রয়েছে? অন্য প্রসঙ্গ, মানবতা বোধ ও সেবার ব্রত নিয়ে রোগীদের চিকিৎসা দিতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন বিসিপিএস এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। 1972 সালে দেশে ফিরেই চিকিৎসকদের উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার হাতে গড়া সেই প্রতিষ্ঠান পালন করছে প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কলেজের এফসিপিএস ডিগ্রিপ্রাপ্ত ফেলোদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে স্বর্ণপদক ও সনদ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের মানুষ যাতে বাংলাদেশেই বসেই আন্তর্জাতিক মানের সেবা পেতে পারে, সেই লক্ষ্যে রাজধানীসহ দেশজুড়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করেছে সরকার। শুধু পেশা নয়, চিকিৎসকদের সেবার ব্রত নিয়ে রোগী দেখার আহ্বানও জানান সরকার প্রধান। প্রত্যেকটা বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করব, এটাই আমাদের লক্ষ্য রয়েছে। তাছাড়া মেডিকেল কলেজ সরকারি বেসরকারিভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, আমরা তো সেটা নির্মাণ করে যাচ্ছি। কিন্তু সেই সাথে যেটা লক্ষ্য রাখতে হবে যে চিকিৎসার মানটা, রোগীর সেবাটা, এটা নিশ্চিত করতে হবে। অসংক্রামক রোগ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাগিদ দেন স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর। আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু, আমাদের প্রকৃতির সাথে অনেক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, কিন্তু সেগুলি থেকে মানুষকে মুক্ত করা এটাও আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ক্ষেত্রে যেমন বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য খাতে স্বাস্থ্যবিজ্ঞান, এই স্বাস্থ্যবিজ্ঞানের উপর গবেষণা খুব বেশি আমাদের প্রয়োজন। আমি আশা করি এ ব্যাপারে আপনারা নিশ্চয়ই
আরও মনোযোগী হবেন। সেবা দেওয়ার পাশাপাশি রোগীদের সাথে চিকিৎসকদের ভালো ব্যবহার আস্থা বাড়ায় বলেও জানান শেখ হাসিনা। ডাক্তারের কথা হয়তো রোগী অর্ধেক ভালো হয়ে যায়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে একই পরিবারের 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছে 7 জন। ভোরে উপজেলার পূর্ব সাতজনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে টিলায় ধসের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহতরা হলেন পূর্ব সাতজনী গ্রামের জুবের আহমেদ, তার স্ত্রী সুমি বেগম, তাদের শিশুপুত্র সাফি আহমেদ এবং জুবেরের ভাইয়ের স্ত্রী শামীমা আরা বেগম। এখনও ওই এলাকায় 2 শতাধিক পরিবার বসবাস করছে। তাদের দ্রুত সরানোর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। নিহত 4 জনের পরিবারকে মোট 80,000 এবং আহতদের জনপ্রতি 5,000 টাকা এবং শুকনো খাবার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বাজার নিয়ন্ত্রণে এবার বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। ব্যবসায়ীদের চাল মজুত করার প্রবণতায় লাগাম টানতেই এই সিদ্ধান্ত বলেও জানান খাদ্যমন্ত্রী। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। ধান চালের ভরা মৌসুমেও এবার দাম চড়া, যা আগে কখনো দেখা যায়নি। আরও অনেক নিত্যপণ্যের দামের লাগাম যখন টানা যাচ্ছে না, তখন ভরা মৌসুমেও চালের এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেল সপ্তাহ থেকে চালের বাজারে অভিযান পরিচালনা করছে খাদ্য মন্ত্রণালয়। তাতেও তেমন একটা ফল না পাওয়ায় এবার চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী। এই মজুদের বিরুদ্ধে আমরা অভিযান চালাই, আমরা কিছুটা ফলপ্রসূ হয়েছি। বাজার নিম্নগতি চলছে, তারপরেও এটাকে স্থিতিশীল করার জন্য এবং মানুষের সহজলভ্য করার জন্য, বাজার দর কন্ট্রোল করার জন্য বেসরকারি আমদানির সিদ্ধান্ত হয়েছে। আমাদের প্রস্তাব শুল্ক মুক্ত অবস্থায়, তারপরে শুল্ক মুক্তটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং এনবিআর এর বিষয়। সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আমদানির ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা। বাজার কন্ট্রোলের জন্য এবং কৃষক ক্ষতি না হওয়ার জন্য যেটুকু প্রয়োজন, আমরা সেই হিসাবে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সম্মিলিত আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এটা আমরা। আমাদের ঘাটতির কথা তো আমরা বলতে পারবো না। ঘাটতির না স্যার, অ্যাকচুয়ালি কিন্তু ঘাটতি নাই। আপনারা দেখছেন আমরা অ্যাকচুয়ালি ঘাটতি নাই, কিন্তু কাঙ্ক্ষিত মানে যে ভোক্তার জন্য কাঙ্ক্ষিত যে মূল্য, সেই মূল্যে আমাদেরকে পৌঁছাতে পারছি না। সেটা পর্যায়ে যেতে গেলে আমাদের আমদানি করতে হবে। সেই জন্য আমরা সীমিত পর্যায়ে, সীমিত সময়ের জন্য, সীমিত পরিমাণে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যদ্রব্যের সংকটের পাশাপাশি দামও বেড়েছে উল্লেখ করে দেশেও তার প্রভাব পড়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। 15 লক্ষ মেট্রিক। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 3 দিনের ব্যবধানে টাকার মান আবারও কমালো বাংলাদেশ ব্যাংক। আজ ডলারের বিপরীতে টাকার মান 1 টাকা 60 পয়সা কমিয়ে 91 টাকা 50 পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গত বৃহস্পতিবার টাকার মান 90 পয়সা কমিয়ে 89 টাকা 90 পয়সা নির্ধারণ করা হয়েছিল। কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানি মূল্য পরিশোধ ও রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় তীব্র চাপের মুখে রয়েছে টাকা। এ নিয়ে চলতি অর্থ বছরে 9 বার টাকার অবমূল্যায়ন করল বাংলাদেশ ব্যাংক। তবে প্রবাসী আয় আনার ক্ষেত্রে ডলারের কোনো নির্দিষ্ট দাম না রাখার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। তাই প্রবাসী আয়ের ক্ষেত্রে বাজারের সাথে সঙ্গতি রেখে এবং চাহিদা বিবেচনায় ডলারের দাম ঠিক করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে খেলাপি থাকলেই হবে না, ঋণগ্রহীতা বিরুদ্ধে মামলা থাকলেই তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে এমন পরিবর্তন করতে চায় নির্বাচন কমিশন। বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ মন্ত্রণালয়ের সাথে মতবিনিময়কালে কমিশনের পক্ষ থেকে এমন প্রস্তাব তুলে ধরা হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে বৈঠকে উপস্থিত আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কমিশনের এই প্রস্তাবের সাথে দ্বিমত প্রকাশ করেন। তারা সিআইবি রিপোর্টের ভিত্তিতেই ঋণ খেলাপি নির্ধারণের বিধান বহাল রাখার দাবি জানান। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, খেলাপি ঋণের অর্থ আদায়ের জন্য ব্যাংকগুলোর নিজস্ব পন্থা থাকা সত্ত্বেও নির্বাচনকে খেলাপি ঋণ আদায়ের হাতিয়ার করা উচিত নয়। শাহ সিমেন্ট পদ্মা সেতু প্রসঙ্গ।
23 বছরেও কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের শরীয়তপুর শিল্পনগরীতে। কিন্তু এবার পদ্মা সেতু উদ্বোধনের খবরে আশার আলো দেখছেন শরীয়তপুর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। উৎপাদিত বিভিন্ন পণ্য রাজধানী ঢাকার বাজারে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বিসিক। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। সেতুতে যানবাহন চলাচল শুরুর সেই ক্ষণকে সামনে রেখে শরীয়তপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোক্তারা নতুন আঙ্গিকে পণ্য উৎপাদন করতে শুরু করেছেন। আগে এখানকার তৈরি পণ্য বিপণন হতো শুধু শরীয়তপুর এবং আশেপাশের এলাকাতে। আন্তর্জাতিক সংবাদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপির দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতে বিক্ষোভের মাত্রা প্রতিদিনই বাড়ছে। এছাড়াও ওই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে আরব বিশ্বের দেশগুলো। বিজেপি নেতাদের ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে সোমবার ভারতের রাজধানী দিল্লি এবং মুম্বাইয়ের রাস্তায় নেমে আসেন সাধারণ মুসল্লিরা। তারা অবিলম্বে বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেফতার দাবি করেন। এদিকে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তান। এর আগে ভারতীয় কূটনীতিকদের তলব করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। এরপর একই ধরনের বক্তব্য টুইট করেন বিজেপির আরেক নেতা নবীন কুমার জিন্দাল। খেলার খবর, ক্রিকেট। ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ওয়েস্ট ইন্ডিজ সফরে না পাওয়ায় তার অভাব অনুভূত হবে। দীর্ঘ ক্যারিবীয় সফরে রওনা দেওয়ার আগে এমন কথাই বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হোল্ডারদের বিপক্ষে ভালো করতে মুখিয়ে আছে বাংলাদেশ, সেই আশাবাদও জানিয়েছেন তিনি। এদিকে মিরাজ সহ অন্য ক্রিকেটারদের ইনজুরি সেরে ওঠার পথে আশাবাদের কথা শুনিয়েছেন চিকিৎসক। মোহাম্মদ নাজিম উদ্দিনের রিপোর্ট। মুশফিক থাকছেন না উইন্ডিজ সফরে, একাদশে থাকা অনেকটাই নিশ্চিত রাব্বির। সাহস ভরসার জায়গা বাবাকে সাথে নিয়ে বিমানবন্দরে হাজির এই ব্যাটার। কঠিন মিশনে তার কাছে টাইগারদের প্রত্যাশা থাকবে অনেক। ইনজুরি থেকে ফিরেছেন মিরাজ। শ্রীলঙ্কা সিরিজে তার অভাব টের পেয়েছে বাংলাদেশ। উইন্ডিজ সফরে 4 বছর পর মাঠে নামবে বাংলাদেশ, যেখানে ওয়ানডে ফরম্যাট ছাড়া টেস্ট ও টি-20 নিয়ে চিন্তা আছে। মিরাজ অবশ্য বড় প্রত্যাশার কথা জানিয়েছেন। টেস্টে আমরা হয়তো রিসেন্টলি আমরা বেশ ভালো করছি না, বাট আমরা কামব্যাক করতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। দেখেন আমরা নিউজিল্যান্ডে তো ম্যাচ জিতেছি নিউজিল্যান্ডের কন্ডিশনে, যে বাট আমরা তো এরকম না যে আমরা পারি না, বাট হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, প্লেয়াররা হয়তো কামব্যাক করার চেষ্টা করছে। মুমিনুল জয়রা ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছেছেন আগেই। রাব্বি, মিরাজ, তামিমের সাথে কোচিং স্টাফরাও ধরেছেন উইন্ডিজের বিমান। যথেষ্ট অনুশীলন, প্রস্তুতি ম্যাচের সুযোগ পাবে টাইগাররা। দলের দায়িত্ব সেখানে বুঝে নেবেন সাকিব। নতুন অধিনায়কের অধীনে নতুন শুরুর জন্য রোমাঞ্চিত মিরাজ। তবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে টেস্ট। সাম্প্রতিক ফর্মটা ভাবাচ্ছে তাকেও। তবে অনুপ্রেরণা নিচ্ছেন সবশেষ সফরের ওয়ানডে ও টি-20 সিরিজ জয়ের অভিজ্ঞতা থেকে। আসলে মুশফিক ভাইকে অনেক মিস করবো। মুশফিক ভাই থাকলে অবশ্যই ভালো লাগতো, কারণ মুশফিক ভাই অনেক ভালো একটা রোল প্লে করে আমাদের দেশের জন্য। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু 16 জুন। মোহাম্মদ নাজিম, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে AKS TMT বা শিরোনামগুলো আরেকবার। দুর্ঘটনার 3 দিনেও সীতাকুণ্ডের আগুন জ্বলছে। 25 মরদেহ হস্তান্তর, জড়িত কাউকে ছাড় নয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের 9 কর্মীর বাড়িতে আহাজারি, নিখোঁজদের হাসপাতালে খুঁজছেন স্বজনরা, চিকিৎসা নিয়ে অভিযোগ। সিলেটে টিলা ধসে একই পরিবারে 4 জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ 2 শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়ার দাবি। বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।